রাতের আকাশের দিকে তাকান। কোটি কোটি তারা, অসংখ্য ছায়াপথ, আলোর এক বিশাল সমুদ্র। এই মহাবিশ্ব এত বড়, এত বিস্তৃত যে মানুষের মন তার কিনারা কল্পনাও করতে পারে না। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, এই বিশালতা কোথা থেকে এলো? এই মসৃণ সুশৃঙ্খল মহাবিশ্বকে কে তৈরি করলো? উত্তরটা লুকিয়ে আছে এক অকল্পনীয় মুহূর্তে। বিগ ব্যাং এর পর এত ক্ষুদ্র একটা সময়ে যে সংখ্যাটা উচ্চারণ করতে গেলেই থমকে যেতে হয়। মহাবিশ্ব এমন একটা কাজ করেছিল যা পদার্থবিজ্ঞানের সমস্ত স্বাভাবিক ধারণাকে ছাপিয়ে গিয়েছিল। সে বিস্ফোরিত হয়নি কোনো সুপারনোভার মতো, সে ধীরে ধীরে বাড়েনি। সে যা করেছিল তার নাম কসমিক ইনফ্লেশন, মানে মহাজাগতিক স্ফীতি। আজকের এই অনুসন্ধান সেই মুহূর্তের দিকেই। প্রথমে একটু পেছনে ফিরে যাওয়া দরকার। 1927 সাল। বেলজিয়ান পদার্থবিজ্ঞানী ও ক্যাথলিক যাজক জর্জ লিমেট্রি প্রস্তাব দিলেন মহাবিশ্ব একসময় একটা অতি ক্ষুদ্র, অতি ঘন বিন্দুতে সংকুচিত ছিল। সেই বিন্দু থেকেই সব শুরু। পরে এই ধারণায় পরিচিত হয় বিগ ব্যাং নামে। কিন্তু বিজ্ঞানীরা যত গভীরে গেলেন তত সমস্যা বাড়তে লাগলো। তিনটি রহস্য তাদের ঘুম কেড়ে নিল। প্রথম রহস্য, ফ্ল্যাটনেস প্রবলেম। আইনস্টাইনের সমীকরণ বলে মহাবিশ্বের ভেতরের পদার্থ ও শক্তির পরিমাণের উপর নির্ভর করে সে বাঁকা হতে পারে গোলকের মতো বা কাঠির মতো। কিন্তু আমাদের মহাবিশ্ব অবিশ্বাস্য রকম সমতল, যেন কেউ ইচ্ছে করে একটা রুলার দিয়ে মেপে মেপে সমান করে দিয়েছে। এটা এত সুনির্দিষ্ট যে শুরুর মুহূর্তে যদি এই সমতলতায় এক চুলো পার্থক্য থাকতো, আজকের মহাবিশ্ব হয় বহু আগে ভেঙে পড়তো, নয়তো এত দ্রুত ছড়িয়ে পড়তো যে কোনো তারা, গ্রহ, জীবন কিছুই তৈরি হওয়ার সুযোগ পেত না। দ্বিতীয় রহস্য, হরাইজন প্রবলেম। আকাশের দিকে তাকান। একদম পূর্ব দিকে যে আলো আসছে আর একদম পশ্চিম দিকে যে আলো, এই দুটো প্রান্ত একে অপর থেকে এত দূরে যে আলোর বেগেও তারা কখনো একে অপরের সংস্পর্শে আসেনি। তবুও তাদের তাপমাত্রা প্রায় হুবহু একই, পার্থক্য মাত্র 1,00,000 ভাগের 1 ভাগ। কিভাবে সম্ভব? কখনো পরিচয়ই হয়নি অথচ দুজন হুবহু একরকম। এটা কি শুধুই কাকতালীয়? মহাবিশ্বের বিপরীত প্রান্তের দুটি বিন্দু আলোর বেগেও কখনো যোগাযোগ করতে পারেনি। এই অসঙ্গতি হরাইজন প্রবলেম নামে পরিচিত। তৃতীয় রহস্য হলো ম্যাগনেটিক মনোপল প্রবলেম। কণা পদার্থবিজ্ঞানের তথ্য বলে বিগ ব্যাং এর পর মহাবিশ্বের প্রচুর পরিমাণে এক ধরনের বিশেষ কণা তৈরি হওয়ার কথা, যাদের বলা হয় ম্যাগনেটিক মনোপল। চুম্বকের উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মতো, কিন্তু একটাই মেরু বিশিষ্ট। তথ্য অনুযায়ী এগুলো এখন মহাবিশ্বে ছড়িয়ে থাকার কথা, কিন্তু আজ পর্যন্ত একটাও পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন রয়েই যায়, কেন? এই তিনটি প্রশ্ন নিয়ে যখন বিজ্ঞানীরা হতাশ, তখন সাল 1980 MIT এর এক তরুণ পদার্থবিজ্ঞানী অ্যালেন গুথ একটা সাধারণ ধারণা নিয়ে এলেন। অ্যালেন গুথ 1980 সালে প্রথম কসমিক ইনফ্লেশনের তথ্য প্রস্তাব করেন, মূলত বিগ ব্যাং এর মডেলের কিছু মৌলিক সীমাবদ্ধতা দূর করার জন্য। তার প্রস্তাব ছিল সরল কিন্তু সাহসী। বিগ ব্যাং এর একদম শুরুতে একটা অতি সংক্ষিপ্ত সময়ের জন্য মহাবিশ্ব অকল্পনীয় দ্রুতিতে প্রসারিত হয়েছিল। সাধারণ কোনো প্রসার নয়, তার চেয়ে অনেক অনেক দ্রুত। কিন্তু এই প্রসারণ ঠিক কতটা দ্রুত ছিল? কসমিক ইনফ্লেশন শুরু হয়েছিল বিগ ব্যাং এর মাত্র 10⁻⁻36 সেকেন্ড পর, আর শেষ হয়েছিল 10⁻32 সেকেন্ড নাগাদ। এই সংখ্যাগুলো মাথায় ঢোকানো কঠিন, একটু ভেঙে বলা যাক। 1 সেকেন্ডের পর 36টা শূন্য দিলে যে সংখ্যা হয় তার মধ্যে একটা ভাগ। এত ছোট একটা সময়ে মহাবিশ্বের পুরো ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। এই সময়কালে দূরত্বগুলো প্রতি 10⁻37 সেকেন্ডে দ্বিগুণ হয়ে যাচ্ছিল এবং এই প্রসারণ কমপক্ষে 10⁻35 সেকেন্ড স্থায়ী হয়েছিল। একটি ছোট সমসত্ব অঞ্চল, যা একটি পরমাণুর নিউক্লিয়াসের চেয়েও বহুগুণ ছোট ছিল, মাত্র 10⁻26 মিটার, সেটি প্রায় 10⁻35 সেকেন্ডের মধ্যে প্রসারিত হয়ে প্রায় 1 মিটার আকারের হয়ে যায়। আর সেই 1 মিটারের অঞ্চলই পরবর্তীতে বাড়তে বাড়তে আজকের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব হয়ে উঠেছে। একটা ভাইরাসের আকার কল্পনা করুন, হঠাৎ এক মুহূর্তে সেটা পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের সমান হয়ে গেল। ইনফ্লেশনের তীব্রতা তার চেয়েও অনেক বেশি ছিল। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এটা কি আলোর চেয়েও দ্রুত ছিল? আইনস্টাইন কি বলেননি কিছুই আলোর চেয়ে দ্রুত যেতে পারে না? উত্তরটি হলো হ্যাঁ, বলেছেন, এবং সেই নিয়ম আজও অটুট। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইনফ্লেশনের সময় কোনো বস্তু বা তথ্য আলোর চেয়ে দ্রুত গতিতে চলেনি, বরং স্থান নিজেই প্রসারিত হচ্ছিল। আর স্থানের প্রসারণের কোনো গতিসীমা নেই। একটু সহজ করে ভাবুন, একটা রাবারের শীটের ওপর দুটো পিঁপড়া রাখুন। পিঁপড়া দুটো নিজেরা নড়ছে না, কিন্তু কেউ রাবারটাকে টানতে থাকলে পিঁপড়া দুটোর মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকে। যতটা দ্রুত খুশি ঠিক ততটা। মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। স্থান নামক রাবার শীটটাই প্রসারিত হয়েছিল, ভেতরের কোনো কিছু নয়। কিন্তু এই প্রসারণ ঘটল কিভাবে? কোন শক্তি এটাকে চালিয়েছিল?
ইনফ্লেশন চালিত হয়েছিল একটি বিশেষ স্কেলার ফিল্ড দিয়ে, যাকে বলা হয় এই ফিল্ড ইনফ্লেশন ফিল্ড। ধীরে ধীরে তার সম্ভাব্য শক্তির ঢাল বেয়ে নামছিল এবং সেই নামার প্রক্রিয়াতেই মহাবিশ্বের প্রসারণ ঘটেছিল। কল্পনা করুন একটা বলকে একটা লম্বা সমতল ঢালের উপর রেখে দিয়েছেন। বলটা খুব ধীরে ধীরে গড়াচ্ছে। সেই গড়ানোর সময়টুকুই ইনফ্লেশনের সময়কাল। বল যখন ঢালের নিচে এসে পৌঁছায় এবং নিচে গর্তে পড়ে দুলতে থাকে, তখন ইনফ্লেশন শেষ। এই অবস্থায় পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য সক্রিয় হয়ে ওঠে, ঋণাত্মক চাপ বা নেগেটিভ প্রেসার। সাধারণত মহাকর্ষ সবকিছুকে একত্রিত করে প্রসারণকে ধীর করে দেয়, কিন্তু নেগেটিভ প্রেসারের কারণে ঠিক উল্টোটা হয়, প্রসারণ ত্বরান্বিত হয়। তাহলে ইনফ্লেশন শেষ হলো কিভাবে? ইনফ্লেশন বন্ধ হওয়ার পর ইনফ্লেশন ফিল্ড ভেঙে পড়তে শুরু করে এবং তার শক্তি রূপান্তরিত হয় পদার্থ ও বিকিরণে। এই প্রক্রিয়াকে বলা হয় রিহিটিং। ইনফ্লেশনের সময় মহাবিশ্ব অসম্ভব ঠান্ডা হয়ে গিয়েছিল, প্রায় শূন্যের কাছাকাছি। রিহিটিং সেই ঠান্ডা মহাবিশ্বকে আবার উত্তপ্ত করে তুলল, কণা তৈরি হলো, বস্তু তৈরি হলো, আর এখান থেকেই শুরু হলো সেই চেনা বিগ ব্যাং। যে উত্তপ্ত ঘন মহাবিশ্বের কথা আমরা জানি, একটু অবাক হওয়ার মতো, তাই না? আমরা যাকে বিগ ব্যাং বলি সেটা আসলে ইনফ্লেশনের পরের ঘটনা, শুরুর আরো আগে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইনফ্লেশন কি শুধু 3টি পুরনো সমস্যার সমাধান দিল, নাকি এর চেয়েও বড় কিছু করেছে সে? উত্তরটি হলো করেছে অনেক বড় কিছু। ইনফ্লেশনের সময় ইনফ্লেশন ফিল্ডে কোয়ান্টাম ওঠানামা ঘটছিল, অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ওঠানামা। ইনফ্লেশন সেই ওঠানামাগুলোকে প্রসারিত করে দিল। সূক্ষ্ম কোয়ান্টাম কম্পন হয়ে উঠল বিশাল আকারের ঘনত্বের পার্থক্য। এই ঘনত্বের পার্থক্যই হলো আমাদের অস্তিত্বের বীজ। ইনফ্লেশন ফিল্ডের এই কোয়ান্টাম ওঠানামা থেকেই তৈরি হয়েছে আজকের মহাবিশ্বের বৃহৎ কাঠামো, ছায়াপথ স্তবক, মহাজাগতিক জালিকা। যে জায়গায় ঘনত্ব একটু বেশি ছিল সেখানে মহাকর্ষ বেশি কাজ করেছে, গ্যাস জমেছে, তারা জন্মেছে, গ্রহ তৈরি হয়েছে, আর একদিন সেই গ্রহে জীবন এসেছে, যে জীবন এখন এই প্রশ্নগুলো করছে। আপনি যে আছেন সেটার শিকড় ওই অকল্পনীয় মুহূর্তে। এবার আসি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি এর কথায়। বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্ব যথেষ্ট ঠান্ডা হলে আলো মুক্তি পেল। সেই প্রাচীন আলোই আজ আমাদের কাছে আসছে মাইক্রোওয়েভ বিকিরণ হিসেবে। এটাই সিএমবি, মহাবিশ্বের সবচেয়ে পুরনো ছবি। সিএমবি তে যে অতি সূক্ষ্ম তাপমাত্রার পার্থক্য দেখা যায়, সেগুলো আসলে ইনফ্লেশনের সময় ঘটে যাওয়া কোয়ান্টাম ওঠানামার ছাপ। ওই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলোই পরে ছায়াপথ গঠনের বীজ হয়েছিল। 1992 সালে নাসার কোপ স্যাটেলাইট প্রথম এই সূক্ষ্ম পার্থক্যগুলো মেপেছিল। তারপর 2003 সালে WMAP, 2009 সালে প্ল্যাঙ্ক স্যাটেলাইট আরো নিখুঁতভাবে, এবং প্রতিবারই ফলাফল ইনফ্লেশনের ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেছে। এটা কোনো কাকতালীয় নয়, এটাই প্রমাণ। এখন একটা প্রশ্ন রয়ে যায়, কসমিক ইনফ্লেশনের ফলে ম্যাগনেটিক মনোপলগুলো এত দূরে দূরে ছড়িয়ে পড়েছে যে আজ পর্যন্ত একটাও শনাক্ত করা সম্ভব হয়নি। তথ্যটি এই তৃতীয় রহস্যেরও সমাধান দিয়েছে। তাহলে 3টি সমস্যা, ফ্ল্যাটনেস, হরিজন আর ম্যাগনেটিক মনোপল, সবকটির উত্তর এক জায়গা থেকেই এলো। কিন্তু বিজ্ঞান এখানেই থামেনি। ইনফ্লেশনের সবচেয়ে রোমাঞ্চকর পরিণতি হয়তো এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি। তার নাম প্রিমোর্ডিয়াল গ্রেভিটেশনাল ওয়েভস বা আদিম মহাকর্ষীয় তরঙ্গ। ইনফ্লেশনের সময় স্থানকালের যে বিশাল প্রসারণ ঘটেছিল, সেটা মহাকাশের কাঠামোতে তরঙ্গ তৈরি করেছিল। সেই তরঙ্গগুলো এখনো মহাবিশ্বে ভ্রমণ করছে। সিএমবি তে একটি বিশেষ প্যাটার্ন, যাকে বলা হয় বিমোড পোলারিজেশন, সেই তরঙ্গের স্বাক্ষর বহন করে। 2014 সালে BICEP-2 টেলিস্কোপ মনে করেছিল তারা এই প্যাটার্ন দেখতে পেয়েছে, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে মিল্কি ওয়ের ধুলার সংকেত ছিল। হতাশাজনক, কিন্তু বিজ্ঞানের এটাই পথ। আজ বিশ্বজুড়ে একাধিক মিশন এই বিমোড পোলারিজেশন খুঁজে চলেছে। এটা পেলে ইনফ্লেশনের সরাসরি প্রমাণ হবে। এখন একটু থামুন এবং ভাবুন, আমরা কথা বলছি এমন একটি মুহূর্তের কথা যা ঘটেছিল 13.8 বিলিয়ন বছর আগে, যার স্থায়িত্ব ছিল 1 সেকেন্ডের 10 লক্ষ কোটি 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 ভাগের 1 ভাগ, যেখানে স্থান নিজেই বাঁক নিয়েছিল এক অভূতপূর্ব গতিতে। ইনফ্লেশনের তথ্যের মূল কারিগর অ্যালেক্সিস স্টারোবিন্সকি, অ্যালান গুথ এবং আন্দ্রে লিন্ডে, এই 3 জনই 2014 সালে ক্যাভলি প্রাইজ পেয়েছেন মহাজাগতিক স্ফীতির তথ্যে অগ্রণী ভূমিকার জন্য। এই 3টি মানুষ একটি কাগজ, একটি সমীকরণ এবং একটি অনুমান দিয়ে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর দরজা খুলে দিয়েছেন। শেষ করার আগে একটা কথা বলি, ইনফ্লেশন এখনো একটি তথ্য, প্রমাণিত কিন্তু সম্পূর্ণ নয়। ইনফ্লেশন ফিল্ডের আসল
আসল পরিচয় আমরা এখনো জানি না। ইনফ্লেশন ঠিক কতক্ষণ চলেছিল, কতটা প্রসারিত হয়েছিল তার সুনির্দিষ্ট মাপ এখনো বিতর্কিত। এমনকি কিছু বিজ্ঞানী বিকল্প ব্যাখ্যাও খুঁজছেন। কিন্তু এই অনিশ্চয়তাই বিজ্ঞানের সৌন্দর্য। মানুষ জানে না, তবুও খোঁজে। সংখ্যা দিয়ে, সমীকরণ দিয়ে, টেলিস্কোপ দিয়ে সেই এক মুহূর্তকে স্পর্শ করার চেষ্টা করে যে মুহূর্তে সবকিছু শুরু হয়েছিল। আপনি এই মহাবিশ্বের একটা অংশ, আর এই মহাবিশ্ব তৈরি হয়েছে সেই অকল্পনীয় এক ঝলকে, যখন স্থান নিজেই ছুটে গিয়েছিল অন্ধকারের মধ্য দিয়ে, আলোর চেয়েও অনেক দ্রুত। সেই এক মুহূর্তের কারণেই আজ আপনি আকাশের দিকে তাকাতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, এবং সেটাই সবচেয়ে বড় অলৌকিকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে সামনে আরো মহাজাগতিক রহস্য নিয়ে।